রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিল 13 আগস্ট। পরের সপ্তাহে ভোট, ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন 16 আগস্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ, 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ। খুলে দেওয়ার প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, স্বৈরাচারের প্রতি ঘৃণা দর্শনার্থীদের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে আগামী 20 আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগ্রহী প্রার্থীরা 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16 আগস্ট যাচাই বাছাইয়ের পর 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। শিউলি রায়ের রিপোর্ট। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গেল 24 জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পদশূন্য হওয়ায় 90 দিনের মাঝে রাষ্ট্রপতি নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি পদে ভোট করতে হয়েছিল। এরপর প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীরা কথা বললে বিষয়টি বাংলাদেশের জন্য উদ্বেগের, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ভারতের সাথে বহুমাত্রিক সম্পর্ক নিয়ে আলোচনা চলমান থাকবে, তবে জুলাই অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের ব্যথিত করার মতো বিষয়ে ভারতকে সতর্ক হতে হবে। দেশটিতে বসে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ষড়যন্ত্র করবে, আর তা ভারত প্রশ্রয় দেবে, এমনটি বাংলাদেশ মেনে নেবে না। এ বিষয়ে ভারতে তার অবস্থান পরিষ্কার করতে হবে। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ভারত অসন্তুষ্ট। এজন্যই তারা শেখ হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরির উস্কানি দিচ্ছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদ পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতে আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, এই আয়োজন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। শেখ হাসিনাকে যে সুযোগ দেয়া হয়েছে তা ভারতের গভীর ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। কর্মপরিকল্পনা প্রণয়ন করে ঢাকার চারপাশে নদী দূষণ রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী ও খালপাড় রক্ষায় ঘাসের ব্যবহার নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন রংপুরের শিক্ষার্থী তনুশ্রী রায় ও সিকিউরিটি গার্ড রাকিব। হাসান মাহমুদের রিপোর্ট।
বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশে বয়ে চলা নদীগুলো দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে আর অপরিকল্পিত ভয়াবহ দূষণে ধুঁকছে। এসব নদী রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার, যার প্রেক্ষিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুড়িগঙ্গা নদী পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়, এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। পরে নদী ও খালপাড় রক্ষায় ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় নদী ও খালপাড়ের ক্ষয় ও দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তারেক রহমান। রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ক্ষুদে সঙ্গীতশিল্পী তনুশ্রী রায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তার ইচ্ছা পূরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন। এই দেশে এবং বিদেশে সব জায়গায় আমি একজন বিখ্যাত শিল্পী হতে চাই। আর ওনার সঙ্গে যে কথোপকথনটা সেটা অনেক একটা ইন্টারেস্টিং ছিল। উনি যখন আমাকে বলল যে তুমি কি সেই অনুশ্রী। একটি বেসরকারি ভবনের নিরাপত্তা কর্মী তাবিউল ইসলাম রাকিবও প্রধানমন্ত্রীর সাথে এদিন সাক্ষাৎ করে তার দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এস.এম. জাহিদ হোসেন। দুপুরে সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের ৫ম সভা শেষে এই তথ্য জানান তিনি। বলেন ৫৬টি জায়গায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক বিতরণ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন ৬ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য সারা দেশের তথ্য সংগ্রহ সম্পন্ন করা হবে। ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মাঠ পর্যায়ে ৩ স্তরে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এই ১,৬০,০০,০০০ পরিবার বা ১,৭০,০০,০০০ পরিবার, হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা ৪ বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের এই অবস্থান কর্মসূচি। মুষলধারে বৃষ্টির মধ্যেই ১১ দলীয় শীর্ষ নেতাদের পাশাপাশি গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, বাটি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় নারী ও সিএনজি চালকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দ্রুত সমাধান না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের গ্যাস ব্লকের ২ পাশ থেকে ভারত এবং বার্মা পাইপ সেট করে গ্যাস পুল করে নিয়ে যাচ্ছে এবং পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিভিন্ন বাস স্ট্যান্ড খালি ছিল, ট্যাক্সি স্ট্যান্ড খালি ছিল, রাস্তাঘাট খালি ছিল। এখন বিএনপির ২০ লক্ষাধিক লোক চাঁদাবাজিতে নেমে গেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে বিদায় নিতে হবে সরকারকে। ঢাকা শহরের মানুষের উপরে এই যে নির্মম অত্যাচার এই সরকার শুরু করেছে, আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না।
পরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 5 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, খুলনা ও সিলেটে লং মার্চ করবে 11 দল। 14 নভেম্বর ঢাকায় সমাবেশ করবে তারা। আমাদের এই চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে বৃষ্টি উপেক্ষা করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে 11 দলীয় ঐক্য। তবে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। 11 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডে এই তথ্য জানা যায়। মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে মারো না কেন ওদের? পিটাও না কেন, মারো না কেন, এভাবেই বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে নির্দেশনা দিতে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। তার জবাব ছাত্রলীগ তারাই দেবে। 13 জুলাই শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে, তখন সাদ্দামকে ফোন করে এমন নির্দেশনা দেন কাদের। জমায়েত মানে জমায়েত আর বিএনপি যোগ হয়েছে, এটা কিছু করার নাই। তারা যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই, এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দল যোগাযোগ করছিল। এ সময় সাদ্দাম পুলিশের দোহাই দিয়ে বলেন, পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে। তবে এই নির্দেশনার বাস্তবায়ন ঘটে 15 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। রক্তাক্ত হয় শিক্ষাঙ্গন, আর এতেই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। বৃহস্পতিবার ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয়। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্রিকা উপস্থাপন করেছি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে তদন্ত সংস্থা। আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি মানিক সহ 8 জনকে। 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার উপরে আক্রমণের ঘটনায় তৎকালীন ভিসি মাকসুদ কামাল সহ জাফর ইকবাল সাহেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। দ্রুত এই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, হাজারো মানুষের আত্মত্যাগ ও স্বৈরাচার হাসিনার নিষ্ঠুর দমনপীড়নের ইতিহাস তুলে ধরতে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পরিদর্শনকে সুশৃঙ্খল করতে নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আপেল শাহরিয়ার। জুলাই স্মৃতি জাদুঘরে ছোট ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মোহাম্মদ হাসান। জাদুঘরের প্রতীকী গণকবরে খুঁজে ফিরছেন 24 19 জুলাই উত্তাল দিনে যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিতে শহীদ বড় ছেলে সজল মিয়াকে। আমাদের অনেক আগ্রহ ছিল জিনিসটা দেখার জন্য। আমাদের সারা বাংলাদেশের শহীদের স্মৃতিগুলো এখানে কিভাবে আছে, কোন জায়গায় কী ধরনের স্মৃতিগুলো আছে দেখার জন্য আমাদের খুব আগ্রহ ছিল। আজকে চলে আসি, ওর মারও অনেক আগ্রহ যে আমার সন্তানের স্মৃতিটা কোন জায়গায় আছে একটু দেখতে চাই। সকলের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই ফ্যাসিবাদী নিষ্ঠুরতার নির্মম ইতিহাসকে কাছ থেকে দেখতে শহীদ পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। কেউ খুঁজছেন স্মৃতির পাতা, কেউ ফিরে যাচ্ছেন জুলাইয়ের উত্তাল দিনগুলোয়। স্মৃতিগুলো সংরক্ষণ করা হচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জুলাইকে ধারণ করতে। এখানে এই জাদুঘর দেখতে আসছি,
খুবই ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, যা বলার মতো না। যে আমরা যেটা করছি আসলে ভিতরে এসে দেখতেছি না, সেটাই অন্যরকমের দেখতেছি। জাদুঘরের মূল ভবনের নিচতলায় রাখা আছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের দমন পীড়নের স্মৃতিচিহ্ন। শাপলা চত্বরের গণহত্যার ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। গণহত্যার ডকুমেন্টারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সংবাদের ফুটেজও রয়েছে। যে রুমে বসে টেলিফোনে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছেন, সেখানেও উৎসুক মানুষের ভিড়। শুনছেন কিভাবে নাগরিকদের হত্যার আদেশ দিয়ে মসনদ রক্ষার শেষ চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। ভবনের দ্বিতীয় তলায় রাখা আছে জুলাই বিপ্লবের নানা আলোকচিত্র, সংরক্ষিত দলিল, ব্যবহৃত সামগ্রী আর শহীদদের স্মৃতিচিহ্ন। যে জিনিস দেখলাম আমার জীবনে, এটার ভিতরে এমন জিনিস আর জীবনে দেখতে পারতাম না। প্রতীকী আয়নাঘর, এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে আয়নাঘরের ভয়াবহতাটা। ছেলেকে দেখাচ্ছি যে স্বাধীনভাবে কিভাবে বাঁচতে হবে। হাসিনার বেডরুমের একটি খাট স্থান পেয়েছে জাদুঘরে। খাটের ওপরে রাখা আছে সৌদি প্রবাসী আবু ইসাকের রক্তে ভেজা শার্ট, গেঞ্জি ও প্যান্ট। প্রতিদিন সকাল 11টা থেকে 6টা পর্যন্ত অনলাইন কিংবা সরাসরি এসে টিকিট কেটে প্রবেশ করা যাবে জুলাই স্মৃতি জাদুঘরে। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, সংগ্রাম, আত্মত্যাগ ও জন আকাঙ্ক্ষার ইতিহাস সযত্নে রাখা হয়েছে জাদুঘরে। দর্শনার্থীদের প্রত্যাশা শুধু অতীতের স্মৃতি সংরক্ষণ নয়, বরং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, যে মুক্ত চিন্তা, মানবিক মূল্যবোধ, গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে থাকবে এ জাদুঘর। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, জুলাই স্মৃতি জাদুঘর, ঢাকা। শেয়ার বাজারে কাশ সাজিয়ে জালিয়াতির মাধ্যমে 256 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। কয়েকদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, আসামি সাকিব আল হাসান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শেয়ার বাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ আত্মসাৎ করে। শেয়ার বাজারের প্রচলিত আইন লঙ্ঘন করে বাজারে গুজব ছড়িয়ে কারসাজি চালান তারা। এভাবে শেয়ার বাজার থেকে 256,97,70,304 টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 সেপ্টেম্বর দিন ধার্য থাকলেও শিগগিরই দাখিল করা হবে বলে জানান কর্মকর্তারা। বেশ কিছুদিন বন্ধ থাকার পর এক্সেলারেট এনার্জি এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ায় কাটতে শুরু করেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট। কমেছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর দীর্ঘ লাইন। এদিকে 2-3 দিনের মধ্যে আগের মতো গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাহিদ রহমানের রিপোর্ট। গ্যাস সরবরাহ বৃদ্ধিতে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরছে স্বস্তি। অধিকাংশ স্টেশনে এখন তুলনামূলক কম সময়ে মিলছে গ্যাস। আগের মতো দীর্ঘ লাইন বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার চিত্রও নেই। গতকালকে আমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আজকে কিন্তু দাঁড়া থাকতে হয় 2 মিনিট লাগছে। হওয়া অবস্থা একটু ভালো আছে, আজকে আর কোনো সিরিয়াল পাই না। আয়া 2টা গাড়ির পরে ঢুকে গেছে পাম্পে। আজকে আইসা এখনই গ্যাস পাইতেছি, ভালো লাগছে। গতকালকে একটু অনেক সিরিয়াল ছিল। ভোগান্তি কমায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সন্তুষ্ট। গতকালকে রাত্রে থেকে গ্যাসের চাপ বাড়ছে, যার ফলে আমরা গ্যাস সঠিকভাবে কাস্টমারকে দিতে পারছি। গ্যাসের চাপ ঠিক আছে, গ্যাসের চাপ বাড়ছে, 200 পর্যন্ত উঠতেছে, কিন্তু গাড়ির চাপ কমে যাওয়ার কারণ মনে করেন যে আসার মাত্র হয়ে যাইতেছে। বাসাবাড়িতে গ্যাস স্বল্পতায় টানা কয়েকদিনের ভোগান্তিও কমতে শুরু করেছে। গ্যাসের চাপ বাড়ায় রান্নার কষ্ট কমেছে, দুর্ভোগ কমেছে গৃহিণীদের। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনালটি ঠিক হওয়ায় গ্যাস সঞ্চালন শুরু হচ্ছে। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সে মধ্যে উত্তরণ করতে পারবো। মানে কতদিন লাগবে স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় রাজধানীর জনজীবনও ফিরতে শুরু করেছে স্বস্তি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
আর যেন স্বৈরাচারের শেকল ভাঙতে না হয় সে লক্ষ্যে কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় সরকার। এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শিকল ভাঙার জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচনে তিনি এমন কথা বলেন। স্বাধীনতার ৫৫ বছরে নানা প্রতিবন্ধকতার মোকাবেলা হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপির ইশতেহার অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগ ও বিজয়ের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর সংস্কার অপরিহার্য। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী বলেন, জুলাইয়ের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই বইটি প্রকাশ করা হয়েছে। আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। সাহিত্যের প্রায় সব শাখায় রয়েছে তার সার্থক পদচারণা। তবে বাংলার প্রকৃতি, রূপ, মধুরতা অনন্য হয়ে ধরা দিয়েছে তার নানা রচনায়। আজও তাই বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ মিশে থাকেন প্রাসঙ্গিক হয়ে। HM মেহেদি হাসানের রিপোর্ট। আজ কোনো বাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন না পড়লেও বাঙালির হৃদয়ে ঠিকই ঠাঁই করে আছেন উচ্চাসনে। বাঙালির সুখ, দুঃখ, প্রণয়, বিচ্ছেদ সহ অতি সূক্ষ্ম অনুভূতি তার সৃষ্টিকর্মে ধরা দিয়েছে জীবন্ত হয়ে। তবে বাংলার মানুষ ও প্রকৃতি তার রচনার অন্যতম প্রধান উপজীব্য। দেখবেন আপনার প্রতিদিনের মনের অবস্থাটাই কোথায় যেন রবীন্দ্রনাথ লিখে গেছেন। সে বর্ষা হোক, সে প্রেম হোক, সে প্রার্থনা হোক, কোথায় যেন আপনার মনের ভেতরের কথাটা যেন মনে হবে। কবি কেমন করে জানলেন? তেমনি এখন যে বর্ষার প্রকৃতি, অসংখ্য গান লিখেছেন। কি স্নেহ, কি মায়াগো, কি আঁচল বিছায়েছ বটের মূলে। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে প্রকৃতির যে বর্ণনা, আমরা জাতীয় সঙ্গীতে সেটা পেয়েছি। রবীন্দ্রনাথের সাহিত্যে বা সৃষ্টিতে প্রকৃতির ভূমিকা অনবদ্য। এই প্রকৃতি কেবল বহিঃপ্রকৃতি না, মানব প্রকৃতিও বটে। গল্পে যদি যাই বা উপন্যাসে, নাটকে বা কবিতায় যদি যাই, দেখব যে রবীন্দ্রনাথ মানুষের সমস্ত সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বহিঃপ্রকৃতির যেমন তিনি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন, মানুষের অনুভূতি প্রকাশের জন্য যেমন তিনি প্রকৃতির ছোট্ট একটা অনুষঙ্গকেও কিন্তু গুরুত্ব দিয়ে সেটা প্রকাশ করেছেন। বোধ করি এরকম বিশ্ব সাহিত্যের অন্য কোনো লেখক সেভাবে করতে পারেননি। এখানেই তার কৃতিত্ব আমি মনে করি। দূরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতের 1/3 অর্থ লোপাট হওয়ায় 2 কোটি আমানতকারী বিপাকে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত আলোচনা সভায় গভর্নর বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ব্যাংকিং খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে। এ কারণে 2 কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এজন্য ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করাও সম্ভব হচ্ছে না। গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ 36%। খেলাপি কমিয়ে আনতে 18 মাসের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া, সেটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিংয়ের ভাষায় NPL বলছি, কিন্তু এটা আসলে NPL ওই অর্থে না। আমি যদি প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যানালাইজ করি তাহলে দেখবে এটা একেবারেই চুরি, ডাহা চুরি এখানে সরকারি পৃষ্ঠপোষকতা। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে।
করেছে, কেউ এখনো করছে। খেলার পরিবেশ ফেরাতে জাতীয় স্টেডিয়াম এলাকায় মোবাইল কোর্ট চালানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়াম এলাকায় বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে এই নির্দেশনা দেন তিনি। স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাদক সেবীদের নির্মূল, পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে কাজ করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এছাড়া ফেডারেশনগুলোর সাথে একযোগে কাজ করার নির্দেশনা দেন আমিনুল হক। এ সময় ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিল 13 আগস্ট, পরের সপ্তাহে ভোট ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। নদী দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর, ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন 16 আগস্ট। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে 5 সেপ্টেম্বর থেকে 11 দলের লং মার্চ, 14 নভেম্বর ঢাকায় মহা সমাবেশ। খুলে দেবার প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, স্বৈরাচারের প্রতি ঘৃণা দর্শনার্থীদের। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।